তারেক রহমান একটা দলের সভাপতি হয়েছে বলে আরেকটি রাজনৈতিক দলকে অকথ্য ভাষায় গালাগালি করবে, এই লাইসেন্স সে কে দিয়েছে? আমি ধরে নিলাম না, তার বাপকে যখন রাজাকার বলা হয়েছিল তখন সে কোথায় ছিল? আমি জামাত ইসলামে অংশগ্রহণ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করব, দরে দরে গিয়ে বলবো যে এই বর্তমান যে বাংলাদেশ জামাত ইসলাম আছে, এরা যুদ্ধবাদী দল নয়, এরা পাকিস্তানি দল নয়, এরা পাকিস্তানের লিগাসি বহন করে না, এরা মুক্তিযুদ্ধের কোনো অংশ নয়, তারা মুক্তিযুদ্ধের সময় ছিল না, তাদের জন্ম হয় নাই, যেমন বিএনপির জন্ম হয় নাই তেমন তাদেরও জন্ম হয় নাই। আর যাদের জন্ম হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের সবার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, অনেকে মারা গেছে। কাজে ওই লিগাসি দিয়া তুমি তাদেরকে আর কলঙ্কিত করতে পারবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধু আমি একা না, তুমি আগামীতে দেখবে আরো অনেক মুক্তিযোদ্ধা এই দলে অংশগ্রহণ করবে। আমরা এই দলের কলঙ্ক মোচন করব। আমরা এই বিএনপি যদি রাজাকার দিকে নিয়ে দল করতে পারে, আলিমের মতো একটা কিলারকে নিয়ে দল করতে পারে, মন্ত্রী বানাতে পারে, ওই পন্ডিকে নিয়ে যদি দল বানাতে পারে, যে ছিল মুসলিম লীগের শান্তি বাহিনীর লোক, তারা যদি ভৈরব থেকে মুস্তাফিজুর রহমানের মতো লোককে দিয়ে যদি তারা দল এমপি বানাতে পারে, যে ছিল শান্তি কমিটির ভৈরব শাখার প্রধান, তাহলে সেখানে জামাত কি দুষ্টা করলো যে জামাতকে তোমরা আজকে এক ঘরে করে রাখবা? কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ থেকে আমি জামাতে অংশগ্রহণ করেছি, জামাতকে যুদ্ধাপরাধী দল যারা বলবে আমি তাদের সঙ্গে বাহাস করতে রাজি আছি, যুক্তি তর্ক দিয়ে আমি বুঝাতে চাই যে তোমরা ভুল তথ্য দিয়ে করছো। আজকে আমরা মুক্তিযোদ্ধারা অনেক মার খেয়েছি, তোমরা আমার জিয়াউর রহমানকে রাজাকার বানিয়েছো, শেখ হাসিনা নেককারজনক ভাবে খারাপ ভাষায় জিয়াউর রহমানকে রাজাকার বলেছে, তখন তোমাদের মায়া লাগে নাই? তখন তোমাদের এই তথাকথিত মুক্তিযোদ্ধা ভাইরা, ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা, ভাতারা 47,000 লোককে ভাতা দিয়েছে সেনা কল্যাণ থেকে শেখ হাসিনা, এই 47,000 ভাতার কোথায়? এই মুক্তিযোদ্ধারা কোথায়? আজকে যে মুক্তিযোদ্ধা সংসদ আবার পুনর্গঠিত করা হচ্ছে, এই ভাতাররা কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে না? কেন তারা আজকে মাঠে নামে না? কেন আজকে 16ই ডিসেম্বর যথাযথ পালিত হচ্ছে না? কেন 14ই ডিসেম্বর যথাযথ সম্মানের সঙ্গে পালিত হচ্ছে না? এই কথাগুলো তারা কেন বলে না? আজকে তো জামাত সে প্রোগ্রাম করতেছে, জামাত সে অনুষ্ঠান, জামাত কালকে কবরস্থানে ফুল দিতে যাবে, জানাতে যাবে, জামাত শ্রদ্ধা জানাতে যাবে। সেখানে আজকে তোমরা মুক্তিযোদ্ধারা কেন, এই ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা কোথায়? তারা কেন আজকে আসো না? তারা কেন শেখ হাসিনার জন্য জীবন দিলে না? তোমরা বেইমানি করবা আর তোমরা সুখে থাকতে চাইবা, এক ব্যবসা পাইছো, আমাদেরকে অপমানিত করেছো, মুক্তিযোদ্ধাকে তোমরা ব্যবসার পণ্যে রূপান্তরিত করেছো, তোমরা সিনিয়রিটি দিয়ে, তোমরা ভাতা দিয়ে, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা করে, সার্টিফিকেট বিক্রি করে তোমরা মুক্তিযোদ্ধাকে একদম পদদলিত করেছো, অপমানিত করেছো। তোমরা কোটা দিয়ে মুক্তিযোদ্ধাকে আজকে ছাত্রদের সামনে আমাদেরকে হেওয়া করেছো, আমাদের সন্তানদেরকে ছোট করেছো, তাদেরকে আজকে কোটাধারী করে বিশ্ববিদ্যালয়ে কলেজে তারা মাথা উঁচু করে চলতে পারে না। এটার জন্য দায়ী কে? আমরা এই বয়ান পরিবর্তন করতে চাই। আমরা এই বয়ান পরিবর্তন করে জামাতে ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করে একটি রাজনৈতিক দল, এরা যুদ্ধাপরাধী নয়। আজ থেকে দয়া করে কেউ তাদেরকে যুদ্ধাপরাধী বলবেন না, আমরা আপনাদেরকে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দিব। স্ট্রেট ফরওয়ার্ড যে প্রশ্নটা করতে চাই, আপনি এতদিন পরে এসে কেন জামাত যুদ্ধ অপরাধী না, মুক্তিযুদ্ধ বিরোধী না, আপনি এই বয়ান দিচ্ছেন কেন বলছেন? আমি যদি সমালোচকের দৃষ্টিতে বলি, এই জন্য বলছি, এই জন্য বলছি মুক্তিযুদ্ধ এতদিন বলেননি আপনি, এই জন্য বলছি তারেক রহমান তার বাপ যে রাজনৈতিক দলকে অনুমোদন দিয়ে গেছে, সেই দলকে গালি দেওয়ার মতো দৃষ্টতা তারেক রহমান কোথায় পাইল? তারেক রহমান সেই লাইসেন্স কোথায় পাইল? তারেক রহমান একটা দলের সভাপতি হয়েছে বলে আরেকটি রাজনৈতিক দলকে অকথ্য ভাষায় গালাগালি করবে, এই লাইসেন্স সে কে দিয়েছে? আমি ধরে নিলাম না, তার বাপকে যখন রাজাকার বলা হয়েছিল তখন সে কোথায় ছিল? আমি ধরে নিলাম তারেক রহমান ভুল করেছে, ধরে নিলাম তারেক রহমান ভুল করেছে, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তারেক রহমানের এই বক্তব্যের প্রতিবাদে আমি অত্যন্ত গর্বের সঙ্গে
আমি জামাতে ইসলামে অংশগ্রহণ করেছি তারেক রহমানের এই বক্তব্যের প্রতিবাদে। জামাত বলছে, জামাতের বিবৃতি আজকে যেটা এসছে যে আপনি তার সমস্ত নিয়ম কানুন, তার নীতি, আজীবন তার সমস্ত দর্শন সেটা মেনে নিয়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে আপনি আস্থা রেখে আপনি সেখানে জয়েন করেছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি যেই দলকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী না বলছেন, আজকে যদি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগে তার নাম পরিবর্তন করে অন্য একটা নামে রাজনীতি করে, কিন্তু দর্শন আদর্শ আগেরটাই থাকবে। 1971-এ গোলাম আজম তিনি রাজাকার ছিলেন, তার যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত। সেই মানুষগুলোর যেই দল, সেই দর্শন নিয়েই তো আজকে যে শফিকুর রহমান সাহেব বলছেন যে তিনি জাসদ করতেন বা বৈজ্ঞানিক ছাত্রলীগ করতেন, আপনিও একসময় জাসদের সঙ্গে ছিলেন বলে আলাপ আছে বিভিন্ন জায়গায়। তো সেটা করে থাকলে আপনার দর্শন তো আদর্শ তো সেই গোলাম আজমের আদর্শই আপনাদের। আমি কোনোদিন জাসদ করি নাই, আমি জাসদ করি নাই, আমি কোনোদিন আমি বাংলাদেশে কোন রাজনীতি দল করি নাই। বিএনপির আগে আমি সেনাবাহিনী ছিলাম। আপনি যেটা বলছেন, আমি তোমার প্রশ্নের পরিষ্কার জবাব দিচ্ছি। শেখ হাসিনা হতো বঙ্গবন্ধুর হত্যার পরে কানে মুস্তেকা দিয়ে, নাকে মুস্তেকা দিয়ে ওই বাকশাল ভেঙ্গে আওয়ামী লীগ করেছিল। বাকশালের লিগাসে কি শেখ হাসিনাকে বহন করতে হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করেছিল। তখন কি তাকে মুজিববাদের আদর্শ বজায় রাখা যাবে না? তারা কিন্তু মুজিববাদ বলে, বাকশালকে অ্যাভয়েড করলেও তারা বলে মুজিববাদ মানা যাবে না। আওয়ামী লীগ স্বীকার করে না, মুজিববাদ তো ভারতীয়বাদ। মুজিববাদ বলে তো মুজিব নিজেই স্বীকার করেন নাই, বঙ্গবন্ধু নিজেই বলেন নাই তার কোনো মুজিববাদ নাই। এটা তো ভারতের। এখনকার আওয়ামী লীগকে কেন মুজিববাদ দিয়ে দোষ দেওয়া হয়? এখানে যদি কোনো রাজনৈতিক দল তার সময়ের সঙ্গে তাল মিলিয়ে পট পরিবর্তন হয়, তারা যদি তাদের অবস্থাকে পরিবর্তন করে, তাহলে তুমি তাকে তোমার দাদা কি করে গেছে তার জন্য তোমার নাতিকে তুমি কেউ শাস্তি দিতে পারবা? তোমার বাপ দাদা জমিদার ছিল, এখন কি তোমাকে জমিদারিকে ফিরিয়ে দিবে? এটা তো আপনি আমাকে সুযোগ দিলে আমি আমার প্রশ্নটা ঠিক আমাকে আমার প্রশ্ন তুমি প্রশ্ন করছো, আমার জবাবটা শেষ করতে দাও। কাজে আমি কেন তাদেরকে সেটা দিব এবং তাদের রাজনীতি করার অধিকার তুমি কেন হস্তক্ষেপ করে? এই ছেলেগুলা তো এখন যারা জামাতে ইসলামী করে তারা তো বাংলাদেশে জন্মগ্রহণ করে, তাদের জন্মগত অধিকার। তুমি সেই অধিকার কি করে, তার দাদা কি করে গেছে, বাবা কি করে গেছে, পর ঠাকুর কি করে গেছে? আমার তো 14 গোষ্ঠী আগে হিন্দু ছিল, আমি কেমন হিন্দু পূজা করবো? যুদ্ধ করে নেই, যাদেরকে মারা হয়েছে জামাত ইসলামী, আলবদর, রাজাকাররা তাদেরকে দেখিয়ে দিয়েছে সেই অপরাধ। সেই জন্য এখনকার যে জামাত অভিযুক্ত তারা কখনো ক্ষমা চায়নি। আমি ধরে নিলাম আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তারা ক্ষমা চায় নাই, ক্ষমা চাওয়ার কথা কেউ বলেও না। এবং সেই মুক্তিযুদ্ধকে আপনি বলছেন যে জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করে নাই। এই জন্য আমি প্রশ্ন তুলছি যে আপনি সেই সময় কি এখন জামাতে জয়েন করবেন বলেই আপনি বলছেন যে জামাতে ইসলামী তখন করে নাই? তারেক রহমানের কথা আপনি বলছেন, তারেক রহমান তার রাজনৈতিক ভুল করেছে, এইটার প্রতিশোধ নিতে গিয়ে আপনি জামাতে যোগ দিবেন। তাহলে আপনার যে আদর্শ, আপনি কি তাহলে কোনো সুবিধা নেওয়ার জন্য বা নির্বাচন করার জন্য অথবা আগামীতে জামাত ক্ষমতায় আসতে পারে আপনি একটা কমফোর্ট জোনে থাকতে চান? এই অভিযোগগুলো উঠছে, আমার কথা না। আপনি ফেসবুক, সোশ্যাল মিডিয়া আপনি নিজেও দেখেন, পাশাপাশি দর্শকদের প্রতি সেকেন্ডে বক্তব্য যে আপনি কি কোনো সুবিধা নেওয়ার জন্য আপনি বাংলাদেশের দলবাজির রাজনীতির কিন্তু অসংখ্য উদাহরণ আছে। আমরা তো জন্ম থেকে শুনে আসতেছি পাছে লোকে কিছু বলে, এটা সত্যেন্দ্রনাথের কবিতায় পাছে লোকে কিছু বলে, এবং সেই চিন্তা করতে গেলে কোনো কাজ করা যাবে না। আর কিছু জ্ঞান পাপী আছে, তুমি যেই কাজটা করবা সেই কাজটায় তারা প্রতিকূল সমালোচনা করবে। আমার তো এই 50 বছর রাজনীতি দেখে আসছি, আমি যখন সংসদে গেছি তখনও দোষ, যখন আমি জামাতের বিরুদ্ধে কথা বলেছি তখনও আমার দোষ। শুধু দোষ না, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কত বড় দোষ তখন করেছি, আর এখন তো করবেই। একটা জিনিস আমি তোমাকে বলতে চাই আতিক রহমান পুনিয়া, আমরা মৌলবাদী হতে পারবো না, অতীতকে টেনে আমরা হতে পারবো না। আমরা বর্তমান রচনা করব ভবিষ্যতের জন্য। আজকে বাংলাদেশের রাজনীতিটা এই প্রজন্মের হাতে, আমার হাতে, তোমার হাতে নয়। তুমি রিপোর্ট করবা, আমি রাজনৈতিক একটা দর্শন হিসাবে আমি বক্তব্যটা তুলে ধরবো। ক্রিয়া প্রতিক্রিয়া আমার বিষয় না, ক্রিয়া প্রতিক্রিয়া এই প্রজন্ম করবে, তারা দেখবে। আমার যদি ভালো লাগে তারা গ্রহণ করবে, ভালো না লাগলে তারা গ্রহণ করবে না। আমি তাদের কাছে দায়বদ্ধ না, তারাও আমার কাছে দায়বদ্ধ না। কিন্তু আমার যে কোনো কাজ করার অধিকার আমার আছে।
আমি এখন এখানে দেখেছি যে এই রাজনীতিতে আমরা, তুমি যেটা বলছো পাকিস্তানিরা, দেখো আমাদের অনেকেরই জানা নাই, আমি রিসার্চ আমি করতে গিয়ে দেখেছি 94,000 লোক সারেন্ডার করে যাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে 29,000 ছিল রাজাকার আলবদর আলসামস প্যারামিলিশিয়া, যারা ভারত থেকে হয়ে চলে গেছে। এই 29,000 লোকের হিসাব তো আমরা নেই। 29,000 লোক চলে গেছে। আর বাংলাদেশে যেগুলো পড়েছিল এরা নিরীহ, এরা চাকরি খাতিরে ব্রিজ পাহারা দিছে, রাজাকার পাহারা দিছে, এরা তো জীবন বাঁচানোর জন্য আনসার বিডিবিতে গেছে। তারা তো কোনো রাজনৈতিক দলের কারণে যায় নাই। ইলেকশনের সময় যেমন আনসার, সেটা তো সহযোগিতা করা, এটা সহযোগিতা করে না, এটা তার পেটের ধান্দায় কাজ করতে হয়েছে। তাহলে তো ওই যে শুয়ারের বাচ্চারা ঢাকা শহরে চাকরি করছে, ওই শুয়ারের বাচ্চারা ধরো না কেন? অবশ্যই তারা অবশ্যই সে সময় যারা পাকিস্তান সরকারের অনুগত্য প্রকাশ করেছে তারা বাংলাদেশ বিরোধী। কোনো এম কে আনোয়ারকে ধরো নাই কেন? যে ডিসি গিরি করেছে 16 ডিসেম্বর পর্যন্ত ঢাকা শহরে, ঢাকার ডিসি ছিল, তাকে ধরো নাই কেন? সমালোচিত হয়েছেন ওনারা। তাদেরকে তুমি বাংলাদেশের আতেল দাও, এই সচিবালয়ের লোকগুলোকে কুত্তার বাচ্চাদেরকে ধরো না কেন? এগুলা কি করছে? এরা তো পরে সচিব হয়ে বাংলাদেশের সবচেয়ে মজা খাইছে। বলো, যদি বলি তাদের প্রতীকী হিসাবে আপনাকে ধরছি, আমরা জানতে চাই, উত্তর চাই। সেই সময়ে যদি প্রতীক হিসাবে আমি যুদ্ধে গেছি, আমার বাপ তো যুদ্ধে যায় নাই, আমার চাচা যায় নাই, আমার মামু যায় নাই, আমার খালু যায় নাই, তারা আমার বয়স, কিন্তু আমার ছোট ভাই গিয়েছে, কিন্তু আমার চেয়ে বয়সে মামু যে সে যায় নাই। কাজে তারা কি সবাই রাজাকার ছিল? তারা কি সবাই আলবদর ছিল, আলসাম ছিল? এখানে ডক্টর মালেকের নেতৃত্বে একটা নতুন সরকার হয়েছিল, নির্বাচন করেছিল। সে নির্বাচনে 3 জন আওয়ামী লীগের লোক অংশগ্রহণ করেছিল, সেখানে 2 জন জামাতের লোক অংশগ্রহণ করেছিল, আব্বাসী সাহেব এবং আরেকজন কি নাম ভুলে গেছে, তারা অংশগ্রহণ করেছিল। তারা তাদের লোক দিয়া সেনাবাহিনীকে সাহায্য করেছে। এখনো তো সেনাবাহিনীকে সাহায্য করার জন্য কিছু লোককে তোমরা নিয়ে আইসিসিতে দাঁড় করে দিয়েছো। আওয়ামী লীগের সেনাবাহিনীকে, আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর অফিসারদেরকে তোমরা অন্যায়ভাবে আজকে আদালতে আইসিসিতে কাট করে দাঁড়িয়ে দিয়েছো। তাদের পক্ষে কথা বলছো তোমরা? কেউ তাদের কথা বলছো না। কাজে এখন সৈনিকের পক্ষে, সরকারের পক্ষে তো কিছু লোক থাকবে, তারা অপরাধ করেছে কিনা দেখো। এই যে কালকে 14ই বুদ্ধিজীবী দিবস করবা, এটা তো বিহারিরা মেরেছে, সবাই জানে বিহারিরা মেরেছে, কিন্তু ওই বিহার দিকে তুমি ধরো, এত যুদ্ধ অপরাধী হইয়া ওরা তো ওই সারেন্ডার করে চলে গেছে পাকিস্তানে। জামাত এবং রাজাকারদের সমর্থন ছিল বিহারীদের প্রতি সেই সময়। রাজাকার যারা ছিল তারা তো সবাইকে নিয়ে চলে গেছে, পাকিস্তানে নিয়ে চলে গেছে। পরবর্তীতে যখন জিয়াউর রহমান তাদেরকে আসার সুযোগ দিয়েছে, তারা অনেকে আসছে এবং বাংলাদেশে আসছে। এটা তো জিয়াউর রহমান সাহেব সুযোগ দেওয়ার কারণেই গোলাম আজম সাহেব দেশে আসছেন, শেখ হাসিনা দেশে আসছেন, এবং অনেকে ডক্টর